হ্যালো বাচ্চো। তো আমরা এখানে গতদিন লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে লেকচার নাম্বার 24-এ আমরা এই রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতায় ব্যাসার্ধ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরের থেকে কিছু ইনফরমেশন আছে সেই বিষয়গুলো আমরা দেখব। সো এগুলো খুব ভাইটাল, এগুলো একটু জানতে হবে। তাহলে আমরা কি দেখেছিলাম যে কোনো একটা স্পেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস দুরকম হয়, একটা অবতল একটা উত্তল বা কনকেভ স্পেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস আর হচ্ছে গিয়ে তোমার কনভেক্স রিফ্লেক্টিং সারফেস। তো কনকেভ বা কনভেক্স অবতল বা উত্তল যেটাই হোক না কোনো, তাদের একটা নির্দিষ্ট বিন্দু থাকে যে মধ্যবিন্দু, যেটাকে বলা হয় গলীয় দর্পণের মধ্যবিন্দু বা পোল বা মেরু। আর বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার তাকে বলা হয় সেই গলীয় দর্পণটি যে গোলক দ্বারা যে গোলকের অংশ ছিল সেই গোলকের যে কেন্দ্র বা সেন্টার, সেটাকে বলা হয় বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। আর বক্রতা ব্যাসার্ধ কাকে বলা হয়? সেই বক্রতা কেন্দ্র থেকে গলীয় তল, সে বক্রতা কেন্দ্র থেকে গলীয় তলের যে লম্ব দূরত্ব সেটাকে বলা হবে গলীয় তল পর্যন্ত যে লম্ব দূরত্ব বা গলীয় তল পর্যন্ত যে দূরত্ব, সরলরৈখিক দূরত্ব, যেমন বক্রতা কেন্দ্র থেকে যে দূরত্ব, এগুলোকে বলা হবে তোমার হচ্ছে গিয়ে বক্রতা ব্যাসার্ধ। বা এক কথায় গলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে কোনো গলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বা সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়। তাহলে আমরা এরপর থেকে আমরা যেগুলো বিষয়গুলো দেখব, আরো অনেকগুলো টপিকস রয়েছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে করে। তাহলে আমরা কি কি দেখলাম, একটা পরিষ্কার চিত্র এঁকে আমরা দুটো, একটা অবতল একটা উত্তল অঙ্কন করে তার যদি মেইন ইনফরমেশনটা আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে। তাহলে এটা একটা অবতল গলীয় প্রতিফলক তল, একটা অবতল গলীয় প্রতিফলক তল। তাহলে এই অবতল গলীয় প্রতিফলক তলের এটা হচ্ছে ঘষা অংশ, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রতিফলক তল। ওই অবতল গলীয় প্রতিফলক তলটিকে M1 M2 বা মিরর দিয়ে আমরা চিহ্নিত করলাম, নামকরণ করলাম। গলীয় প্রতিফলক তলটির যে মধ্যবিন্দু সেটাকে বলা হয় পোল অথবা মেরু, যেটাকে আমরা P দিয়ে প্রকাশ করতে পারি, অনেক সময় এটাকে O দিয়ে প্রকাশ করা হয়, কোনো অসুবিধা নেই। তাহলে এরপর আমরা কি দেখেছিলাম, সেই গলীয় অবতল গলীয় প্রতিফলক তলটি যে গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র সেটাকে বলা হবে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র। এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, ম্যাক্সিমাম টাইমে সি দিয়ে প্রকাশ করা হয়। এটাকে অনেক সময় পোলটাকে পি দিয়ে বা ও দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেন্টার অফ কার্ভেচার এবং পি এর যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। আমরা এই পর্যন্ত গতদিন দেখেছিলাম, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বা এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। তারপরে আমরা যে পয়েন্টটা দেখব সে অবতল ক্ষেত্রে হতে পারে, উত্তলের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি পোল। ফার্স্ট পয়েন্ট আমরা কি দেখলাম, 1 নম্বর পয়েন্ট স্পেরিক্যাল মিরর। 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্পেরিক্যাল মিরর কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর, একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে পোল। মিরর নেম হচ্ছে তোমার মিরর নেম M1 M2, আর হচ্ছে পোল বা এটাকে বলা হয় মেরু। তারপর হচ্ছে কি তোমার
সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ, প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এটা আমরা এখনো বলিনি, এখন বলবো, আমরা স্টেপ বাই স্টেপে বলবো। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলা হয়? বক্রতা কেন্দ্র এবং পোল এর পোল বরাবর বা বক্রতা কেন্দ্র এবং পোল বরাবর যে বক্রতা ব্যাসার্ধটি আছে বা বক্রতা ব্যাসার্ধটিকে যে দুই দিকে বর্ধিত করা হয়, তাহলে যে অক্ষটি পাওয়া যাবে সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা পোল। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসকে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, বক্রতা ব্যাসার্ধকে সি দিয়ে প্রকাশ করা হয়, বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, বক্রতা কেন্দ্রকে সি দিয়ে প্রকাশ করা হয়, পোলকে পি অথবা ও দিয়ে প্রকাশ করা হয়, মেরু বা পোলকে পি বা ও দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দেখলাম? এটা মিরর। যদি এই এই দাগগুলো যদি ভিতরের দিকে হতো তাহলে এটাকে আমরা বলতাম উত্তল গলীয় প্রতিফলক তল। যদি বাইরের দিকে হয় তাহলে এটা অবতল গলীয় প্রতিফলক তল। জাস্ট আমরা এই পর্যন্ত এটা হচ্ছে কোনো অংশ নয়, এটা কোনো একটা গোলকের পার্টস, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। তাহলে এই যে গলীয় তলটির যে নাম সেটা হচ্ছে মিরর নেম, মধ্যবিন্দু তার নাম পোল বা মেরু, গোলকের যে কেন্দ্র সেটা বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার এবং পোলের মধ্যবর্তী দূরত্ব করে বক্রতা ব্যাসার্ধ। এটাও বক্রতা ব্যাসার্ধ, কিন্তু স্পেশালি এটা আমরা বক্রতা ব্যাসার্ধ এটাকেই বলবো, কারণ প্রমাণ হিসেবে প্রমাণ করার সুবিধার্থে আমরা এটাকে কাজে লাগাবো। এই দূরত্বটাই আমাদের মেইনলি বেশি কাজে লাগে। তারপর হচ্ছে বক্রতা ব্যাসার্ধগামী যে সরলরেখা বা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এবং পোল বিন্দুগামী যে সরলরেখা, বর্ধিত যে সরলরেখা, সেটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাপারচার বা এটাকে বলা হয় উন্মেষ। এই জায়গাটা অনেকের গন্ডগোল ঘটে, এই জায়গাটা অনেকের সমস্যা হয়। ক্ষুদ্র উন্মেষ কি, বৃহৎ উন্মেষ কি, লিনিয়ার অ্যাপারচার কি, অ্যাঙ্গুলার অ্যাপারচার কি, অ্যাপারচার বা উন্মেষটা কি? দেখো, উন্মেষ একটা বিষয় আছে, হ্যাঁ, সেটা উন্মেষটা মেনলি উন্মেষটা বলতে আমরা বোঝাবো যে এটা একটা কোনো গলীয়, এই জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো, একটা গলীয় প্রতিফলক তল, প্রতিফলক তল। এই প্রতিফলক তলের এখানে একটা তল আছে, যেটা বৃত্তাকার তল। আমি তোমাদের বলেছিলাম যে এটা একটা গলীয় প্রতিফলক তল বা প্রতিফলক তল। এখানে যে অংশটা বৃত্তাকার, তাহলে এই যে তলটা, এই যে বৃত্তাকার যে তলটা লক্ষ্য করবে, তল তো নেই, একটা কাল্পনিক যে তল, সেটাকে বলা হবে উন্মেষ। এটার নাম উন্মেষ। এদের উন্মেষ দুরকম, একটা তোমার হচ্ছে লিনিয়ার অ্যাপারচার। উন্মেষ দুরকম, একটা লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ, আর একটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। আচ্ছা, কাকে রৈখিক উন্মেষ বলা হবে, কাকে কৌণিক উন্মেষ বলা হবে, এই জায়গাটা একটু ভালো বোঝার চেষ্টা করো। তারপর ক্ষুদ্র উন্মেষ হবে, তারপর স্মলার অ্যাপারচার, ক্ষুদ্র উন্মেষ, স্মল অ্যাপারচার। এটা একটা গলীয় প্রতিফলক তল, উত্তল অবতল আমি জানি না, এটা একটা গলীয় প্রতিফলক তল। এই গলীয় প্রতিফলক তলটির এই যে অংশটা, এই যে পার্টসটি, সেটাকে বলা হয় উন্মেষ। এই যে গলীয় প্রতিফলক তলটি, এটাকে বলা হয় উন্মেষ। এই যে তলটি, বৃত্তাকার যে তলটি, গলীয় প্রতিফলক তল, সেটা অবতল হতে পারে, উত্তল হতে পারে। এই যে এখানে তল কল্পনা, কাল্পনিক যে তল কল্পনা, এটাকে না উন্মেষ। এই উন্মেষটা দুরকম, একটা লিনিয়ার অ্যাপারচার, একটা অ্যাঙ্গুলার অ্যাপারচার।
লিনিয়ার অ্যাপারচারটা কাকে বলা হবে? লিনিয়ার অ্যাপারচারটা হচ্ছে গিয়ে এই যে এটা গলিত পথগুলো তল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে দূরত্ব, এটার নাম লিনিয়ার অ্যাপারচার। অর্থাৎ এই যে দূরত্ব m1 m2 যে ডিস্টেন্স, সরলরেখিক দূরত্ব, এই যে m1 m2 যে সরলরেখিক যে দূরত্বটা, এটাকে বলা হবে লিনিয়ার অ্যাপারচার। স্যার তাহলে আমরা এটাও তাহলে কি এটাও লিনিয়ার অ্যাপারচার? এখানে একটা প্রশ্ন আছে স্যার, তাহলে এখান থেকে এটা লিনিয়ার অ্যাপারচার বা এখান থেকে লিনিয়ার অ্যাপারচার, এখান থেকে লিনিয়ার অ্যাপারচার না, কোনটা লিনিয়ার অ্যাপারচার? তাহলে যেটা এই যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষকে ছেদ করে যাবে। মানে প্রধান অক্ষ মানে কি? এই যে গলীয় দর্পণটি, সেই গলীয় দর্পণটা মধ্যবিন্দুতে প্রধান অক্ষ গিয়েছে, তাহলে এই মানে মধ্যবিন্দু দিয়ে যাবে। অর্থাৎ বাংলা কথা হচ্ছে কি, এই যে বৃত্তাকার অংশ, সেই বৃত্তাকার ব্যাস, বৃত্তের ব্যাসটির নাম হচ্ছে কি রৈখিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষের অপর নাম কি? বৃত্তের ব্যাস। দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল in free space, the diameter of the circle in the free space of the spherical reflecting surface is known as the linear aperture. তাহলে লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ বলতে আমরা কোনটা বোঝাবো? যে কোনো একটা গলীয় প্রতিফলক তলের ক্ষেত্রে এই যে বাইরের দিকে যে বৃত্তাকার অংশটা, এই বৃত্তাকার অংশটি এক জায়গায় তল কল্পনা করা, অর্থাৎ তলের একটা বৃত্তাকার অংশ, বাইরের দিকে যে বৃত্তাকার অংশটি আছে, ধরো বাইরের দিকে বৃত্তাকার অংশটি এরকম করে আছে, তাহলে বৃত্তাকার অংশটি আমরা এখান থেকে এটা বলতে পারি, 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 সবগুলোই লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। মানে যারা বৃত্তের কেন্দ্র দিয়ে, এরা কেন্দ্র দিয়ে কি আছে? কেন্দ্র দিয়ে প্রধান অক্ষ আছে, অর্থাৎ প্রধান অক্ষকে কেন্দ্র করে যাবে, তাহলে লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। তুমি চাইলে এটাকে না বলে তুমি এটাও বলতে পারো, এটা না বলে তুমি এটাও বলতে পারো, এই বিন্দুটা বলতে পারো। এটা কি তার মানে কি? তোমার প্রধান অক্ষ এখানে, এটা এই দূরত্ব সেম, অ্যাকচুয়ালি এটা বৃত্তাকার অংশটা দেখতে এরকম মনে হচ্ছে, তাই এই দূরত্বটা যা, এই দূরত্বটা তাই, এই দূরত্বটাও তাই, এই দূরত্বটাও তাই, এই দূরত্বটাও তাই, সেম। তাহলে এগুলো হচ্ছে কি তলের উপর যে ব্যাস, বৃত্তের যে ব্যাস, সেটাকে বলা লিনিয়ার অ্যাপারচার। লিনিয়ার অ্যাপারচার নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথার বিষয় নেই। তাহলে লিনিয়ার অ্যাপারচারের চিহ্ন কি? এটাকেও আমরা m1 m2 দিয়ে প্রকাশ করবো, কারণ এটা একটা m1 m2 যে সরলরেখা দূরত্ব, m1 m2 আমরা মিররটাকেও নাম বলবো, আবার m1 m2 লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষটাকে আমরা প্রকাশ করবো। তাহলে এটার নাম কি? লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ, সে উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক। আচ্ছা, নেক্সট টপিক অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। এই জায়গাটা দয়া করে একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই জায়গায় যাদের কনসেপ্ট ঠিক থাকবে না, তারা এখানে মানে ম্যাথামেটিক্স করতে গিয়ে মানে প্রচুর সমস্যায় পড়বে। মানে কি? তোমাদের কনসেপ্টুয়াল যে ধারণা, এই ধারণাটা অনেকটা সমস্যা হবে। একদম আমি তোমাদের পরিষ্কার ভাষায় বলছি, এই অ্যাঙ্গুলার অ্যাপারচারটা হচ্ছে এখানকার সব থেকে ইম্পর্টেন্ট টপিক্স। এখানকার সব থেকে ইম্পর্টেন্ট টপিক্সটি কি? অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। হয়তো পরীক্ষা এটা আসবে না, কিন্তু এটা ছাড়া তুমি কোনো কিছু মানে এটা তোমাকে পরীক্ষা আসবে না, এটাকে লিখতে হবে না, কিন্তু এটা ছাড়া তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে না। অ্যাঙ্গুলার অ্যাপারচার প্রথমত কোনটাকে বলা হয়? প্রথমত অ্যাঙ্গুলার অ্যাপারচারটা হচ্ছে কি, এই যে বক্রতা কেন্দ্রের সঙ্গে এই যে কোণটা উৎপন্ন হয়, শীর্ষবিন্দু যে কোণ উৎপন্ন হয়, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার। এটাকে যে আমরা থিটা বলি, সেটাই থিটাকে বলা হয় অ্যাঙ্গুলার অ্যাপারচার। তাহলে কোনটাকে বলা হবে? এখানে অ্যাঙ্গুলার অ্যাপারচার কি বলবো? যে অ্যাঙ্গুলার অ্যাপারচারের চিহ্ন হচ্ছে গিয়ে কোণ অফ m1 c m2 সমান সমান থিটা, থিটা সমান সমান m1 m2 m1 c m2, এটার নাম তোমার কৌণিক উন্মেষ। তাহলে কৌণিক উন্মেষ কোনটা দাঁড়ালো? এটা একটা সমতল ছিল প্রথমত, তারপরে গলীয় আসলো, গলীয়র ক্ষেত্রে এই যে একটা বৃত্তাকার অংশ আসলো, বৃত্তের যে ব্যাস সেটার নাম লিনিয়ার অ্যাপারচার আসলো, তারপরে এই যে এটা কি মানে এটা কি মেরু, পোল বা মেরু, এই গলীয় দর্পণে পোল বা মেরু, এটা হচ্ছে গলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র কেন্দ্র বা বক্রতা কেন্দ্র, এটা একটা কোনো গলীয় অংশ, সেই বক্রতা কেন্দ্র। তাহলে পোলের সঙ্গে যে মেরু, এটা বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই বক্রতা ব্যাসার্ধ থেকে এই দুটো মানে কি? যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, বা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে এখানে ধরো তোমার থেকে এই যে পয়েন্টটা আসলো বক্রতা কেন্দ্র, এটা এখানে বৃত্তটা কয়েকটা পয়েন্ট বুঝতে হবে। এটা তোমার বৃত্তাকার তল, এটা তোমার মানে স্ফেরিক্যাল সারফেস। বৃত্তাকার তলের উপর একটা বিন্দু আছে, আর এখানে পোল রয়েছে, আর এই গোলকের জন্য একটা কেন্দ্র সি রয়েছে। তাহলে সি পি, এটা কি আর বা বক্রতা ব্যাসার্ধ। তাহলে সি থেকে এই যে ব্যাস বরাবর, এটা একটা ব্যাস, এই ব্যাস বরাবর, তার মানে এই সি থেকে যে ব্যাস বরাবর যে কোণটা উৎপন্ন করলো, তার মানে আমি যদি বলি যে কোনো একটা গলীয় দর্পণ, এখানে একটা গলীয় দর্পণ আছে, সেই গলীয় দর্পণে একটা বৃত্তাকার তল, সেই বৃত্তাকার তলে যে এখানে একটা ব্যাস আছে, এখানে একটা ব্যাস আছে,
এখানে একটা ব্যাস আছে, এখানে ব্যাস আছে, তাহলে এই ব্যাসগুলি যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো, বা এই কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো, কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো, কেন্দ্রের সঙ্গে যে কোণ, এরকম, তার মানে কি এরকম একটা কোণ উৎপন্ন করলো, এরকম একটা শঙ্কু আকৃতিক কোণ উৎপন্ন করলো, সেই কোণটাকে বলা হবে যে, আমরা চাইলে এটাকে বলতে পারি, এটাকে না বলে আমি এটাকে বলতে পারি, এই কোণটা বলতে পারি, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এটা মানে এই যে এই বাহুর সঙ্গে আমরা কি এই বাহুটা, এটা একটা ব্যাস, তাহলে এই বাহু যে ব্যাস, এই যে ব্যাস বরাবর ব্যাসের যে কোণ উৎপন্ন করবো, এক কথায় এই যে ব্যাসে যে কোণ উৎপন্ন করবো, ব্যাসের যে কোণ উৎপন্ন করবো, এই যে বৃত্তাকার যে অংশটা আছে, এই যে বলি, তাই ব্যাসের যে কোণ উৎপন্ন, এটা ব্যাসের উৎপন্ন করবে, অথবা এই যে মানে এই যে কোণ উৎপন্ন করবে, এই যে কোণটা উৎপন্ন করবে, এটাকে বলা হবে অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। আচ্ছা, তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষটা আমরা বুঝলাম। এই কৌণিক উন্মেষের মানের উপর ভিত্তি করে বা থিটার মানের উপর ভিত্তি করে অবতল দর্পণ, উত্তল দর্পণ বা লেন্স, এদেরকে আমরা দুটো নামে ভাগ করি, একটা বৃহৎ উন্মেষ, একটা ক্ষুদ্র উন্মেষ। লিনিয়ার অ্যাপারচারের উপর নয়, অ্যাঙ্গুলার অ্যাপারচারের উপর ভিত্তি করে লেন্স বা দর্পণ বা অবতল দর্পণ বলো বা উত্তল দর্পণ বলো, সবটাকে আমরা ক্ষুদ্র উন্মেষ বলবো কি বলবো না, সেটা মেইনলি ডিপেন্ড করবে এই অ্যাঙ্গুলার অ্যাপারচারের উপর, অ্যাঙ্গুলার অ্যাপারচারের উপর। তাহলে কোনো গলীয় দর্পণ, সেটা উত্তল হোক বা অবতল হোক বা লেন্স হোক, কোনো গলীয় দর্পণের যে কৌণিক উন্মেষ, সেই কৌণিক উন্মেষের মান যদি 10 ডিগ্রি অপেক্ষা কম হয়, কৌণিক উন্মেষের মান যদি 10 ডিগ্রি অপেক্ষা কম হয়, তখন তাকে বলা হয় ক্ষুদ্র উন্মেষ। যদি কোনো গলীয় দর্পণের কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি অপেক্ষা বেশি হয়, তাহলে তখন সেই গলীয় দর্পণটিকে বলা হবে বৃহৎ উন্মেষ। বৃহৎ উন্মেষ দিয়ে তোমাদের একটা প্রমাণও 12 সিলেবাসে করা নেই। আমি তোমাদের যতটুকু জানি পরিষ্কার ভাষা বলছি, তোমাদের ক্লাস 12-এ লাইটের যতগুলো চ্যাপ্টার আছে, যতগুলো প্রমাণ আছে, একটাও বৃহৎ উন্মেষ দিয়ে প্রমাণ করা নেই, বা আমিও তোমাদের করাবো না, বা পরীক্ষাও আসবে না। এটুকু আমি তোমাদের সিকিউরিটিতে বলতে পারি। তাহলে আমাদের মেনলি কোনটা দিয়ে করতে হবে? ক্ষুদ্র উন্মেষ। তাহলে ক্ষুদ্র উন্মেষ কাকে বলা হয়? যে সমস্ত দর্পণের কৌণিক উন্মেষের মান, থিটার মান <10 ডিগ্রি, তাদেরকে বলা হয় ক্ষুদ্র উন্মেষ বা স্মলার অ্যাপারচার। এটাকে বলা হয় স্মলার অ্যাপারচার, স্মলার অ্যাপারচার বা অ্যাঙ্গুলার অ্যাপারচার। এটাকে স্মলার অ্যাপারচার বলা হয়। স্মলার অ্যাপারচার মেনলি বোঝায় থিটাকে বোঝায়। অ্যাপারচার উন্মেষ বোধ তলটা, সেই তলটার সঙ্গে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, তলের ব্যাসের সঙ্গে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে কৌণিক উন্মেষ, সেই তলের যে ব্যাস, সেটাকে বলা হবে রৈখিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, এখানে মেইন বিষয়টা হচ্ছে গিয়ে কৌণিক উন্মেষ। তো কৌণিক উন্মেষ, এই যে কোণটার মান, তাহলে এটা কোণটার মান তো অনেক বেশি, এটা মান তো প্রায় 90 ডিগ্রি কাছাকাছি, তারা বেশি। এটা 10 ডিগ্রি অপেক্ষা কখন হবে? তাহলে এখানে তাহলে আমরা সবগুলো তো এরকম প্রমাণ, এরকম লেন্স নিয়ে বা এরকম দর্পণ নিয়ে করবো, তাহলে সবগুলোই ভুল। বই একটা যেগুলো করা আছে সবগুলো একটাও ঠিক নেই। আমি বলবো যে একটাও ঠিক নেই। যদি তোমাদের হচ্ছে গিয়ে এই 10 ডিগ্রি অপেক্ষা বেশি নিয়ে করে, তাহলে সেটা একটাও ঠিক হবে না। কারণ সেখানে এই যে বক্রতা কেন্দ্র ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, ফোকাস পয়েন্ট মানে লেন্সের বা দর্পণের যে ফোকাস, মানে ফোকাসিং যে একটা পয়েন্ট থাকে, যে আলোক রশ্মি এসে দর্পণের উপর এসে পড়লো, সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো বা একটা ফোকাস বিন্দু পাওয়া যাবে, সেই ফোকাস বিন্দুটা চেঞ্জ হয়ে, এক কথা দর্পণের যে নেচার, যে নেচারে কাজ করবে সেই নেচারে থাকে না, নেচারটা চেঞ্জ হয়। তাই আমরা এটা দিয়ে সঠিকভাবে কোনো কাজ করতে পারবো না। সো এখানে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপারচার ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক। তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচারের মান কত হবে? 10 ডিগ্রি অপেক্ষা কম হতে হবে। তাহলে 10 ডিগ্রি অপেক্ষা কম আমরা কিরকম লেন্সের কথা, মানে কিরকম দর্পণ বা কিরকম লেন্স বা কিরকম গলীয় প্রতিফলক তলের কথা ভাববো, সেটা একটু বোঝার চেষ্টা করো, একটু মানে ফ্রিলি বোঝার চেষ্টা করো, একদম ক্লিয়ার হবে, না হলে খুব সমস্যা হয়ে যাবে। আমি কয়েকটা বিষয় নিলাম। এটা একটা গোলক নিলাম, এটা একটা গোলক নিলাম, এটা একটা গোলক নিলাম, এটা একটা গোলক নিলাম, এটা একটা গোলক নিলাম। গোলক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমি এই গোলকের একটু ক্ষুদ্র অংশ কেটে নিলাম, এই গোলকের 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 ক্ষুদ্র অংশ কেটে নিলাম। মানে ক্ষুদ্র অংশ বলতে আমি আরো ক্ষুদ্র অংশ কেটে নিলাম, ক্ষুদ্র অংশ কেটে নিলাম। বোঝার চেষ্টা করো কিন্তু।
এটা না বুঝলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। কৌণিক উন্মেষ আমরা কোনটাকে বলছি? ক্ষুদ্র অংশ কেটে নাকি এখানে একটা হচ্ছে গড়ীয় প্রতিফলক তল আছে, এখানে একটা, এখানে ছোট বৃত্ত আছে, এখানে গড়ীয় প্রতিফলক, এখানে তার থেকে বড় বৃত্ত আছে, বৃত্তাকার তল আছে, এখানে তার থেকে বড় আছে, এখানে তার থেকে বড় আছে, তার থেকে বড় আছে। বা আমি যদি বেশি করে কাটতাম তার থেকে বড় হতো আর কি, ছোট হতে পারে, কম হতে পারে। আমি কিভাবে কাটবো তার উপর ডিপেন্ড করবে। আমি এটা সব থেকে ছোট কাটতে পারি, বড় কাটতে পারি। আমি যদি ইন জেনারেলি বোঝার চেষ্টা করি যে এটা এই পয়েন্টের নাম হচ্ছে তোমার M1 M2, এই পয়েন্টের নাম 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 M1 M2। তাহলে এই লাইনগুলো কি? এক একটা রৈখিক উন্মেষ, এক একটা লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। আবার এর একটা কেন্দ্র আছে, এর একটা কেন্দ্র আছে, এর একটা কেন্দ্র আছে, এর একটা কেন্দ্র আছে, এর একটা কেন্দ্র আছে। তাহলে এই পয়েন্টের নাম কৌণিক উন্মেষ, এটার নাম θ1, এই পয়েন্টের নাম কৌণিক উন্মেষ, এর নাম θ2, এই পয়েন্টের নাম কৌণিক উন্মেষ, এর নাম θ3, এই পয়েন্টের নাম কৌণিক উন্মেষ, এটার নাম θ4, এই পয়েন্টের নাম কৌণিক উন্মেষ, এর নাম θ5। আচ্ছা বড় তো এখানে θ1 বড় না θ2 বড় না θ3 বড় না θ4 বড় না θ5 বড়? আমি যদি সেম সেকশন কাটি, এখান থেকে যতটুকু সেকশন কেটেছি ততটুকু সেকশন থেকে এখানে কাটতাম, তাহলে থিটার মানটা কমে আসতো। এখানে বড় করে কেটেছি তাই যতটুকু M1 এই সেম দূরত্ব যদি কাটতাম, এখানে সেম দূরত্ব যদি কাটতাম তাহলে থিটার মানটা কমে আসতো। এখানে কাটলে থিটার মানটা আরো কমতো। আমি তোমাকে একটু সিম্পল ভাবে বোঝার চেষ্টা করছি। এখানে দেখো, আমি এখানে কাটলাম, মানে সেম ডিস্টেন্সে কাটার চেষ্টা করলাম, সেম ডিস্টেন্সে। তাহলে এটা তোমার θ1 θ2 কমে আসলো। এটা যদি এখানে কাটা হতো তাহলে এখানে তোমার θ1 θ2 আরো কমতো। এখানে যদি কাটা হতো θ1 θ2 আরো কমতো। এখানে যদি কাটা হতো θ1 θ2 আরো কমতো। তার মানে হচ্ছে গিয়ে M1 M2 আরো কমতো। তার মানে এটা θ1 থেকে θ2 কম, তার থেকে θ3 কম, তার থেকে θ4 কম, তার থেকে θ5 কম। তার মানে আমরা এখান থেকে বলতে পারি সেম ডিস্টেন্সে ডিফারেন্ট স্পেয়ারে, মানে ডিফারেন্ট স্ফেরিক্যাল কার্ভেচার, ডিফারেন্ট কার্ভেচার। তাহলে ডিফারেন্ট যদি আমরা কার্ভেচার বলি, ডিফারেন্ট বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো স্পেয়ার নিলাম, স্পেয়ার 1 2 3 4 5 নিলাম। তাহলে এই পাঁচটার ক্ষেত্রে দেখলাম সেম সাইজের যদি কতগুলো দর্পণ নিলাম, সেম সাইজ, একই রকম একটা যতটুকু সাইজের দর্পণ নিলাম, এখানে ততটুকু, এখানে ততটুকু, এখানে ততটুকু, তাহলে আমরা দেখব যে এর যে θ5 এর মান, θ5 এর মান সবচেয়ে কম, তার থেকে θ4 এর মান একটু বেশি, তার থেকে θ3 এর মান একটু বেশি, তার থেকে θ2 এর মান একটু বেশি, তার থেকে θ1 এর মান বেশি। অর্থাৎ এটাকে বলবো আমরা এই যে অ্যাঙ্গেলের দিক থেকে এটা কম, অর্থাৎ এটা বলতে পারে কিছুটা স্মলার অ্যাপারচারের দিকে যাচ্ছে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 10 ডিগ্রি অপেক্ষা একটু বেশি হবে, বা 10 ডিগ্রি একটু বেশি হবে, কিন্তু খুব বেশি হবে না। এটা কিন্তু 10 ডিগ্রি থেকে একটু বেশি হয়ে গেল, এটা 10 ডিগ্রি থেকে আরো বেশি হবে, এটা বেশি হবে, এটা আরো বেশি হবে, এটা কিন্তু অনেকটা বেশি, অনেক বেশি। দেখে মনে হচ্ছে 4 ভাগে ভাগ করলে 90 ডিগ্রি করে হবে, 90 ডিগ্রি। তাহলে হচ্ছে কি 4 ভাগে আমরা এইভাবে 4 ভাগে ভাগ করি, তাহলে কি আসলো, 4 ভাগে ভাগ করলে এরকম 4 ভাগে আসতো, তাহলে 90 ডিগ্রি কাছাকাছি পায়। কিন্তু 90 ডিগ্রি থেকে কম, এটা আরো কম, এটা আরো কম, এটা আরো কম। তাহলে কি আসলো, থিটার মানটা তখন কমে যাবে যখন স্পেয়ারের সাইজটা বড় হবে। আমি তাহলে এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে কোনো গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকটি যদি বৃহৎ আকৃতির হয়, তাহলে সেই বৃহদাকৃতি গোলকের ক্ষুদ্র একটি মানে প্রতিফলক তল, যে প্রতিফলক তলটি হবে, সেই তলটি আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত, মানে সেই প্রতিফলক তলটি যে বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্রের সঙ্গে যে লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ খুব ক্ষুদ্র কোণ উৎপন্ন করবে, এবং যার মান 10 ডিগ্রি অপেক্ষা কম হবে, তাকে আমরা বলবো স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ। এই ক্ষুদ্র উন্মেষযুক্ত আমাদের এই সমস্ত এরকম লেন্স নিতে হবে। তাহলে মেনলি আমরা এটাকে কিভাবে বের করতে পারি, তাহলে আমরা শর্টলি আরেকটা বিষয় বলতে পারি আমি তাকে, যে স্মলার অ্যাপারচার বলতে আমরা মেনলি বুঝবো ঠিক এরকম একটা বিষয়, ওরকম নয়। আমরা প্রথমত এরকম একটা তল নিয়েছিলাম, তারপরে আমরা এরকম একটা তল নিলাম, তারপরে আমরা এরকম একটা তল নিলাম, তারপরে আমরা সেম হয়ে গেল প্রায়, এরকম একটা তল নিলাম, এরকম একটা তল নিলাম, এরকম একটা তল নিলাম।
তাহলে এর বক্রতার ব্যাসার্ধ কিন্তু এখানেই আসবে প্রায়, বক্রতার ব্যাসার্ধ এখানে পাশে, বৃত্তটা এখানেই, এর বৃত্তটা একটু বড়, বৃত্ত মানে গোলকটা একটু বড়, এর গোলকটা আর একটু বড়, এর গোলকটা আর একটু বড়, কারণ দেখে আমরা বুঝতে পারি যে গোলকটা আর একটু বড়, বড় গোলকের অংশ, এটাকে অনেক বড় গোলকের অংশ, অনেক বড় গোলকের অংশ, অনেক বড় গোলকের অংশ। তাহলে আমরা এইরকম দর্পণ নেব, প্রতিফলক তল নেব, কিন্তু সমান্তরাল, মানে কি বলবো, সমতল না, কিন্তু সমতল হলে তো তোমার সমতল হয়ে গেলো, তাহলে এটা সমতল, এটা হলে হবে না, কিরকম হতে হবে, এই দর্পণটিকে, এটা ধরে নাও একটা প্রতিফলক তল, সমতল প্রতিফলক তল, তাহলে এই সমতল প্রতিফলক তলটিকে আমরা এটা একটা প্রেক দিয়ে আটকে দিলাম, এটাকে প্রেক দিয়ে আটকে দিলাম, এটাকে প্রেক দিয়ে আটকে দিলাম, এটাকে প্রেক দিয়ে আটকে দিলাম, আটকে দিয়ে আমরা মাঝখানটা জাস্ট হালকা করে একটু প্রেস করলাম, বল প্রেস, তাহলে একটু বেঁকে গেল, একটু বেঁকে গেল, তাহলে বেঁকে গেলে কি হলো, একটা বক্রতা হয়ে গেলো। তাহলে এইরকম হয়তো দেখা গেলো 10,000 খানা হোয়াইট বোর্ড, 10,000 খানা কিংবা 2 লক্ষ খানা হোয়াইট বোর্ড দিয়ে একটা বৃহৎ আকৃতি, ধরো না পৃথিবীর সার্ফেসটা আমরা দেখে মনে হচ্ছে সমতল, কিন্তু সমতল না, অ্যাকচুয়ালি তুমি একটা কোনো একটা এরোপ্লেনে বা তুমি কোনো যে উড়োজাহাজে তুমি উঠে উপর দিকে, মানে 5-7 কিলোমিটার বা 10-15 কিলোমিটার উপর থেকে দেখতে পাবে যে পৃথিবী অরিজিনালি যে বল, মানে ফুটবল মতো, সেটা তুমি নিজের চোখে দেখতে পাবে, একটা অরিজিনাল ফুটবল মতো দেখতে মনে হবে। তুমি যখন উপরে দিয়ে 4-5 কিলোমিটার উপরে উঠবে, তখন যদি তুমি পৃথিবীর দিকে তাকাও, তাহলে দেখতে পৃথিবী একটা সত্যি একটা শূন্য মাধ্যমে, মানে বায়ু শূন্যের মধ্যে পৃথিবী একটা মানে বৃহৎ আকৃতির একটা ফুটবল ভেসে আছে। ঠিক বৃহৎ আকৃতির ফুটবলের প্লেন বলে মনে হচ্ছে, কিন্তু এটা প্লেন না। এটা কি প্লেন বলে মনে হলেও এটা প্লেন না। তাহলে এটা আমরা বলবো ক্ষুদ্র উন্মেষ। সো এটা হচ্ছে লিনিয়ার, মানে স্মলার অ্যাপারচার বা ক্ষুদ্র উন্মেষ। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের লাগবে, যার জন্য আমি এত কিছু বললাম, নাহলে বলতাম না। আচ্ছা, তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত যে কোনো লেন্স, যে কোনো দর্পণ বা যে কোনো প্রতিফলক তল, তার উপর ভিত্তি, তার আমরা যত সমস্ত প্রমাণ আছে সেই সমস্তগুলো দেখবো। আচ্ছা, এরপরে 11 নম্বর পরে 12 নম্বর টপিক কি আছে? 12 নম্বর টপিক হচ্ছে তোমার রে, প্যারাক্সিয়াল রে, প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। এটাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কাদেরকে বলা হয়? প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। আমরা স্টেপ বাই স্টেপ আসবো সেগুলো, বুঝতে পারলে? তাহলে প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি কাদের বলা হয়? যে এটা ধরেন একটা কোনো একটা ক্ষুদ্র, মানে আমরা দেখাবো, প্রমাণ করার জন্য হয়তো আমরা এরকম করে দেখাবো, কিন্তু অরিজিনালি এরকমটা নয়, অরিজিনালি ক্ষুদ্র উন্মেষ। কারণ আমরা বলে দেবো, ধরা যাক একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয় প্রতিফলক তল, তাহলে এটা মানে বুঝতে পার লেস দ্যান 10 ডিগ্রি, দ্য অ্যাঙ্গুলার অ্যাপারচার ইজ লেস দ্যান 10 ডিগ্রি। বাট আমরা এইভাবে নেবো এই কারণে প্রমাণের সুবিধার্থে, কারণ পিকচার আঁকতে সুবিধা হবে। অরিজিনালি ক্ষুদ্র উন্মেষ নিতে গেলে পিকচার আঁকতে খুব অসুবিধা হবে, মানে কিছুই বুঝতে পারবো না, তখন গন্ডগোল হবে। কিন্তু আঁকার সময় এরকম করবো, কিন্তু বলে দেবো যে ক্ষুদ্র উন্মেষযুক্ত। আচ্ছা, যাই হোক, তো এটা একটা গলীয় প্রতিফলক তল, সেটা আমরা অবতল বলতে পারি, উত্তল বলতে পারি। তো এই গলীয় প্রতিফলক তলটিতে এটা প্রধান অক্ষ, এই যে বক্রতা কেন্দ্র থেকে প্রধান অক্ষের খুব কাছাকাছি, বক্রতা কেন্দ্র থেকে প্রধান অক্ষের খুব কাছাকাছি যদি একগুচ্ছ রশ্মি আসে, তাহলে এই রশ্মিগুলোর ডিস্টেন্স কোথা থেকে? সি থেকে। প্রধান অক্ষের যে ডিস্টেন্স সি থেকে পি, সি থেকে আমি বললাম এটা এ, এটা কোনো একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি বললাম। তাহলে এখানে কি আসলো? যে সিপি এবং সি এ নট ইকুয়ালস নয়, বরং ইকুয়ালস, নিয়ারলি ইকুয়ালস, মানে নিয়ারলি ইকুয়ালস বা সিপি সমান সমান সি এ। মানে আমি বিষয়টা তোমাকে ক্লিয়ার বলছি। তাহলে যদি কোনো একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত প্রতিফলক তলে প্রধান অক্ষ থেকে রশ্মিগুচ্ছ মেরুর বা প্রধান অক্ষের কাছাকাছি কোনো বিন্দুতে এসে পড়ে, তাহলে সেই রশ্মিগুচ্ছকে বলা হবে প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি বলা হবে মানে প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি বলা হবে এই কারণেই, তার মানে সেই সমস্ত রশ্মির ডিস্টেন্স সিপি, মানে বক্রতা ব্যাসার্ধের ডিস্টেন্স সমান। অ্যাকচুয়ালি এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান, কিন্তু এখানে কি দেখা যাবে? এই দূরত্বটাকে আমরা, এই যে মাঝখানে যে দূরত্ব বলছে, এই যে দূরত্বটা যেটা পাবো আমরা এখানে, এই দূরত্বটা আমরা আলাদা বলছি, কিন্তু এই দূরত্বটা আলাদা নয়। বা আরো আমরা বলতে পারি যে এটাকে আমরা যদি সমান্তরালে যদি পাঠাই, এখানে সমান্তরালে যদি রশ্মি পাঠাই, এই সমান্তরাল রশ্মিগুচ্ছ যেখান থেকে আসলো,
এখান থেকে সমান্তরাল রশ্মি গুচ্ছ এখান থেকে আর হচ্ছে গিয়ে এই যে এখান থেকে, মানে এই যে দূরত্বটা এই মাঝখানে দূরত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে বলতে গেলে এই দূরত্ব এবং এই দূরত্ব সেম। এখান থেকে যদি আমরা এখানে লম্বকটা কল্পনা করি, এখান থেকে লম্ব কল্পনা করি, তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এবং এই বিন্দু প্রত্যেকটা আলাদা বিন্দু নয়, মানে আমরা বলবো এই বিন্দু এখানে লম্ব কল্পনা করি, তাহলে এটা একটা বিন্দু, এখানে একটা বিন্দু, প্রধান অক্ষের উপর একটা বিন্দু থাকবে, এখানে তোমার পি প্রাইম, তাহলে পি প্রাইম অ্যান্ড পি আর দ্য সেম পয়েন্ট, মানে এটা খুবই কাছাকাছি। প্যারাক্সিয়াল রেখা কি হয়, এরা খুবই কাছাকাছি থাকে, অর্থাৎ এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স সমান হয়। বাংলা ভাষায় কোনো ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় প্রতিফলক তলের উপর প্রধান অক্ষের কাছাকাছি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এসে পড়লে সেই আলোক রশ্মিগুচ্ছের সেই আলোক রশ্মিগুচ্ছকে প্যারাক্সিয়াল রে বলা হয়। প্যারাক্সিয়াল রে মানে সেই আলোক রশ্মিগুচ্ছের মধ্যে ডিস্টেন্স, বক্রতা কেন্দ্র থেকে ডিস্টেন্স সমান। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যদি এই যে এখান থেকে কতগুলো রশ্মি এসে পাশাপাশি এসে পড়বে, তাহলে এই যে ডিস্টেন্সটা এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান, অথবা আমরা বলতে পারি এই দূরত্বটা এবং এই দূরত্বটা সমান। তার মানে কিন্তু এই দূরত্বটা আলাদা কোনো দূরত্ব নয়, কারণ খুব কাছাকাছি হলে ক্ষুদ্র উন্মেষ হলে এটা ঘটবে। আচ্ছা, 13 নম্বর পয়েন্ট, আমরা আর কি বলতে পারি? প্যারাক্সিয়াল রে বলতে পারি, আর একটা হচ্ছে মার্জিনাল রে বলতে পারি। মার্জিনাল রের মধ্যে এই মার্জিন একদম শেষের দিকে পড়বে, মার্জিনাল রে বা প্রান্তীয় রশ্মি কাকে বলা হয়? প্রান্তীয় রশ্মি হচ্ছে গিয়ে কোনো ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয় দর্পণে, উত্তল হোক বা অবতল হোক, কোনো ক্ষুদ্র উন্মেষযুক্ত গলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো আলোক রশ্মি যদি দর্পণের প্রান্ত বিন্দুতে এসে পড়ে, তাহলে বক্রতার কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা এবং এই যে ডিস্টেন্সটা, এই দুটো ডিস্টেন্স সমান নয়, বরং তারা শেষের দিকে এসে পড়ে। এই রশ্মিগুলোকে বলে মার্জিনাল রে বা প্রান্তীয় রশ্মি, এবং এই প্রান্তীয় রশ্মির ক্ষেত্রে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটাকে আমরা সমান বলবো না, অথবা এই ডিস্টেন্সটা এবং এখান থেকে যদি লম্ব দূরত্ব টানা হয়, তাহলে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্স সমান না। এই পয়েন্ট যখন খুব কাছাকাছি আসবে, তখন এই কাছাকাছি আসলে হবে এখান থেকে এখানে আসলে, এখানে তোমার এই পয়েন্ট এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, অর্থাৎ এই পয়েন্টটা টেন্স টু, মানে এই যে পয়েন্টটা সেই টেন্স টু পি বা পোলের দিকে যাবে। তখন আমরা এই পি এবং এই যে পয়েন্টটা, এই পি এবং এখানকার যে একটা সাম পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু আলাদা করে দেখবো না। যখন এটা খুব কাছাকাছি এসে পড়বে, তখন এই দুটো সেম পয়েন্ট বা আমরা প্যারাক্সিয়াল রে বলতে পারি বা উপাক্ষীয় রশ্মি বলতে পারি। কিন্তু যখন প্রান্তীয় রশ্মি কখন বলবো বা মার্জিনাল রে কখন বলবো? যদি সেটা গলীয় দর্পণের তার প্রান্তীয় বিন্দুতে বা শীর্ষ বিন্দুর দিকে এসে পড়ে। আচ্ছা, আর একটা নন প্যারাক্সিয়াল রে বলতে পারি, নন প্যারাক্সিয়াল রে বা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি নয়, উপাক্ষীয় রশ্মি নয় কারা? যদি এটা প্রান্তীয় রশ্মি এবং উপাক্ষীয় রশ্মির মাঝামাঝি কোনো সমতল আলো রশ্মিগুলো এসে পড়ে, যেমন এরা না প্রান্তীয় রশ্মি না প্যারাক্সিয়াল রশ্মি, তাহলে এদেরকে আমরা নন প্যারাক্সিয়াল রে বা কোন উপাক্ষীয় রশ্মি নয় আমরা বলতে পারি, এক্সেট্রা, এগুলো আমরা বলতে পারি। আমাদের এখন কি দাঁড়ালো যে স্ফেরিক্যাল মিরর, কনভেক্স মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর, অবতল দর্পণ, উত্তল দর্পণ, মিরর নেম অ্যান্ড লিনিয়ার অ্যাপারচার should be same. The pole, center of curvature, radius of curvature, principal axis, প্রধান অক্ষ, অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচার, অ্যাঙ্গুলার অ্যাপারচার, স্মলার অ্যাপারচার, দ্যাট মিনস স্মলার অ্যাপারচার ক্ষুদ্র উন্মেষ, প্যারাক্সিয়াল রে, মার্জিনাল রে, আর নন প্যারাক্সিয়াল রে বা নন মার্জিনাল রে। এটা নন প্যারাক্সিয়াল রে বলতে পারো বা নন মার্জিনাল রেও বলতে পারো। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমার একটা গলীয় দর্পণের সাধারণ বেসিক ইনফরমেশন। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন, এটা দর্পণের ফ্যামিলি বলতে পারে এদেরকে। এরাও না আরও কতগুলো বিষয় আছে, আমরা স্টেপ বাই স্টেপ আরও 15 নম্বর বিষয়টা দেখবো। খুব ইম্পর্টেন্ট বিষয়, তোমরা এইগুলো যদি ভালো করে বুঝতে পারো না, সেটা দর্পণের ক্ষেত্রে আমরা দেখছি আজকে। এরপরে লেন্স আসলে লেন্সের ক্ষেত্রে সেম বিষয় আসবে, এখন সেম বিষয় আসবে। লেন্স, দর্পণ, যে সমস্ত আমাদের প্রতিফলক দর্পণ মানে প্রতিফলক তল আসবে, সবার ক্ষেত্রে সেম। তোমরা একটু দয়া করে এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এগুলো যদি বুঝতে না পারো তাহলে খুব সমস্যায় পড়ে যাবে।
প্রত্যেকটা পয়েন্ট দরকারে ভিডিওটা তুমি 2-4 বার বেশি করে দেখো, তার কারণ এটা যদি ভালো করে বুঝতে পারো তোমাদের সুবিধা হবে। এরপরে কি আসবে তোমার ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট বা ফোকাস পয়েন্ট, ফোকাল পয়েন্ট বা ফোকাস পয়েন্ট, ফোকাস পয়েন্ট বা ফোকি, এটা হলো ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। তাহলে আমরা ফোকাল পয়েন্ট বলতে ফোকাল পয়েন্ট বলতে ফোকাস বিন্দু, ফোকাল মানে ফোকাস পয়েন্ট, ফোকাল পয়েন্ট, ফোকি আর সেম নেম, সবার নাম সমান। কোনটাকে আমরা কখনো কখনো দেখবো ফোকাল পয়েন্ট লেখা আছে, কখনো কখনো আমরা দেখবো ফোকাস পয়েন্ট লেখা আছে, কখনো কখনো আমরা দেখবো ফোকি লেখা আছে। ফোকি মানে ওই ফোকাস বিন্দু বা যেখানে ফোকাসই হয়। তাহলে আমরা এখানে এবার ফোকাস পয়েন্ট কোনটা সেটা বোঝার চেষ্টা করবো, বা ফোকাস পয়েন্ট কোনটা সেটা একটু বোঝার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। তাহলে ফোকাস পয়েন্ট কোনটাকে বলা হবে? ফোকাস পয়েন্ট আমরা বলবো ধরে নাও এটা একটা গলীয় অবতল গলীয় প্রতিফলক, অবতল গলীয় প্রতিফলক তল। লেট আস কনসিডার এ কনকেভ রিফ্লেক্টিং সারফেস, কনকেভ স্ফেরিক্যাল রিফ্লেক্টিং সারফেস। ও সো স্যাড। এটা হচ্ছে অবতল গলীয় প্রতিফলক তল। তাহলে এটা M1 M2 পোল সেন্টার, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করবো, এখানে অসুবিধা নেই, ক্যাপিটাল আর নয়, এখানে স্মল আর দিয়ে প্রকাশ করা হয়, আমরা বলছিলাম। এন্ড প্রধান অক্ষ এখানে থাকবে, প্রধান অক্ষ থাকবে, প্রধান অক্ষ থাকবে XY, মেশ, অ্যাঙ্গুলার অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচার, প্যারাক্সিয়াল রে, নন প্যারাক্সিয়াল রে এন্ড এটসেট্রা। এবার ফোকাসের সংজ্ঞাটা ভালো করে শুনে রাখো। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরালে কোন গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বলা হবে ফোকাস বিন্দু। তাহলে কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে ফোকাস বিন্দু বলা হবে। যদি এটা অবতল গলীয় দর্পণ হয় তাহলে অবতল গলীয় দর্পণের জন্য তোমার হচ্ছে এটা ভাষাংশটা এটা। যদি এখানে একটা সমান্তরাল আলোক রশ্মি আসে এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে এখানে আমরা পিকি মানে এটা আমরা ও বলছি বল, যদি আমরা পিকিউ রশ্মি বলি তাহলে এই পিকিউ রশ্মি আর অলওয়েজ প্যারালাল টু XY। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে পিকিউ রশ্মিটা সমান্তরাল। তাহলে পিকিউ রশ্মি বা এটাকে আমরা এবি বলতে পারতাম, এটাকে আমরা পি এখানে নাম ছিল থাক, কোনো অসুবিধা নেই, নাম কোনো চেঞ্জ হয়ে যাবে। যে এবি রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে দর্পণের উপরে এসে যদি পড়ে, গলীয় দর্পণের উপরে এসে পড়ে, তাহলে এটা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে এটার নাম হচ্ছে কি ফোকাস বিন্দু বা ফোকাল পয়েন্ট। এই ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট। এবার এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এটা এখানে কেন মিলিত হবে, এখানে মিলিত হতে এখানে মিলিত, এখানে কিন্তু কোন ফোকাস পয়েন্ট কোনো নির্দিষ্ট পয়েন্ট? হ্যাঁ, নির্দিষ্ট পয়েন্ট। কার নির্দিষ্ট পয়েন্ট? কোনো নির্দিষ্ট লেন্সের নির্দিষ্ট পয়েন্ট, কোনো নির্দিষ্ট দর্পণের নির্দিষ্ট পয়েন্ট। দর্পণ চেঞ্জ তো ফোকাস চেঞ্জ, দর্পণ চেঞ্জ মানে অন্য বক্রতা ব্যাসার্ধ দর্পণ তো ফোকাস আলাদা। তাহলে বিভিন্ন গলীয় দর্পণের ফোকাস বিভিন্ন, কিন্তু একটি নির্দিষ্ট গলীয় দর্পণের তুমি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যেখান থেকেই পাঠাও না কোনো প্রধান অক্ষের সঙ্গে, তাহলে ফোকাস পয়েন্ট নির্দিষ্ট।
মানে তুমি এই গলীয় দর্পণটি ফোকাস তুমি সমান্তরাল আলো এখানে পাঠাও, এখানে পাঠাও, এখানে পাঠাও, তুমি যেখান থেকেই পাঠাও না কেন, সেখান থেকে পাঠাও না কেন, সেখান থেকে পাঠাও না কেন, তাহলে আলো রশ্মিটা এদিকে ফোকাস দিয়ে যাবে। তুমি যদি এখান থেকে পাঠাও আলো রশ্মি ফোকাস দিয়ে যাবে, তুমি যদি এখান থেকে পাঠাও আলো রশ্মি ফোকাস দিয়ে যাবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো গলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত হয়ে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু। আচ্ছা, এবার যদি তোমাদের অবতল না হয় যে উত্তল হতো, যদি উত্তল এরকমটা হতো তাহলে এটা কি ফোকাস বিন্দুকে সেম। তাহলে আলোকের সমান্তরালে এদিকে আসতো, এসে এদিকে বেরিয়ে যেত, তাহলে এখান থেকে যদি আমরা টানতাম তাহলে এই পয়েন্টটা পেতাম, এখানে বেরিয়ে যেত, মনে হচ্ছে এখান থেকে আসতো, কোনো একজন ব্যক্তি এখানে দেখতো তাহলে মনে হচ্ছে এখান থেকে আসতে পারে মনে হবে। যদি এখানে সমান্তরাল আলো এখানে আসতো তাহলে এইভাবে বেরিয়ে যেত, তাহলে এখান থেকে আসতে পারে মনে হবে। কোনো আলো সমান্তরাল আলো এখানে আসতো তাহলে এইদিকে এরকম করে বেরিয়ে যাবে, তাহলে মনে হচ্ছে এখান থেকে আসতে পারে মনে হচ্ছে। সমান্তরাল আলো এখানে আসলো তাহলে কি এইভাবে বেরিয়ে যাবে, তাহলে মনে হচ্ছে কি যে এখান থেকে আসতে পারে মনে হচ্ছে। অর্থাৎ ফোকাস বিন্দু কোনো একটি গলীয় দর্পণের ক্ষেত্রে উত্তল অবতলের ক্ষেত্রে নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা নির্দিষ্ট বিন্দু দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেই বিন্দুতে আইদার কনভার্জিং হতে পারে না ডাইভার্জিং হতে পারে, সেখানে মিলিত হতে পারে, কনভার্জ করতে পারে, ডাইভার্স সেখান থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে এগুলি হলো ডাইভার্জিং রে, দেখলে বেরিয়ে যায় ডাইভার্জিং রে, দেখলে মিলিত হচ্ছে কনভার্জিং রে। তাহলে কনভার্জেন্স আর ডাইভার্জেন্স মানে বেরিয়ে যাওয়া আর কনভার্জিং মানে মিলিত হওয়া। আচ্ছা, যাই হোক, ওটা আলাদা বিষয়, আমরা পরে আসবো। কনভার্জিং লেন্স, ডাইভার্জিং লেন্স বা অভিসারী যে তোমার অভিসারী লেন্স, অবসারী লেন্স যেগুলো বলা হয় সেগুলো আমরা পরে আসবো। এখানে একটা বিষয় আছে তোমাদের, এখানে কেন মিলিত হলো? এই নির্দিষ্ট পয়েন্টের নাম ফোকাস। তোমার ফোকাসের সংজ্ঞা কি যদি বলা হয় ফোকাস কাকে বলে? কোনো গলীয় দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় সেটাকে বলা হয় ফোকাস বিন্দু। তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ফোকাসের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, সেটা যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে। প্রধান অক্ষের সমান্তরালে না আসে অন্য কিছু সেখানে একটা ঘটনা ঘটে, সেটা আমরা পরে আসছি। মুখ্য উন্মেষ, গৌণ উন্মেষ, মুখ্য ফোকাস, গৌণ ফোকাসের ব্যাপার স্যাপার আসছে, এটাকে মুখ্য ফোকাসও বলা হবে, একটু পরে গৌণ ফোকাসের ব্যাপারটা হবে। কিন্তু প্রথমত আমরা ফোকাসটা আগে চিনি। এবার একটা জিনিস আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, এটা কিন্তু এই সব কিছু আলোচনার মধ্যে ইম্পর্টেন্ট। আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টা হচ্ছে কি 24 নম্বর লেকচার এবং 25 নম্বর লেকচারে যে আমরা আলোচনাগুলো করেছিলাম তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট আলোচনা। কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না, তোমাদের কিছু মানে নাম্বারও পাবে না, এটা না হলে তোমরা কিছু করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা এর কোনো টপিকস নেই, এর কোনো পয়েন্টও নেই, এটা সিম্পল বিষয় একটা। এটা একটা গলীয় দর্পণ, আমি অবতলটাই বললাম, উত্তরটা সেম হবে, অসুবিধা নেই, এখানে ভাবার কোনো বিষয় নেই, উত্তরটা সেম হবে। কোনো তোমাদের হেজিটেশন হওয়ার কোনো কারণ নেই, কোনো তোমাদের সন্দেহ রাখার কোনো কারণ নেই। সন্দেহ থাকলে আমি যখন তোমাদের সামনে ফিল্ডে আসবো তখন তোমরা আমাকে বলবো, আমি ক্লিয়ার বলে দেবো, চাপ নেওয়ার কোনো কারণ নেই। নো প্রেশার ক্রিয়েট অফ ইউর মাইন্ড, জাস্ট রিল্যাক্স ইন দিস টাইম, ওয়েট অ্যান্ড সি হোয়াট ক্যান আই ডু, অ্যান্ড নেক্সট টাইম আই ক্যান ডিসাইড হোয়াট ক্যান আই ডু। সো তা এটা একটা গলীয় প্রতিফলক তল, সেটা আমরা অবতল বলতে পারি বা উত্তলও বলতে পারি, সেটা রিফ্র্যাক্টিং সার্ফেসের উপর বা রিফ্লেক্টিং সার্ফেসের উপর নির্ভর করছে বা ঘষা অংশের উপর নির্ভর করছে। এবার এটা প্রথমত প্রধান অক্ষ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা পোল বা মেরু, এটা সেন্টার অফ কার্ভেচার বা বক্র থাকে না। যদি আলোক রশ্মি সমান্তরালে না পাঠিয়ে, প্রথমত আমি বলছি কোনো একটা আলোক রশ্মি এইভাবে পাঠানো হবে, এই আলোক রশ্মি কোন দিকে যাবে? আচ্ছা, আলোক রশ্মিটা এখানে কি হলো, আপতিত হলো, কি আলোক রশ্মি? যে এবি আলো। এই পয়েন্টগুলো প্রথমত বোঝার চেষ্টা করো, এই পয়েন্টগুলো কয়েকটা পয়েন্ট বলবো, এটা হচ্ছে তোমার হচ্ছে নাম্বার 1 পয়েন্ট 2 3 4টে পয়েন্ট 3-4টে পয়েন্ট বলবো, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এখানে এটা এবি রশ্মি আপতিত হলো, এই রশ্মিটি এখানে কি প্রতিফলকের উপর আপতিত, যেমন প্রতিফলক তল সমতল হতে পারে, বক্রতল হতে পারে, তাহলে এখানে আপতিত হলো, আপতিত হয়ে কি হবে? প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? প্রতিফলিত হয়ে এইদিকে যাবে, নাকি এইদিকে যাবে, নাকি এইদিকে যাবে, নাকি এইদিকে যাবে, নাকি এইদিকেই ফিরবে, নাকি কি ঘটবে, নাকি এইদিকে যাবে, নাকি বক্রতার কেন্দ্র দিকে যাবে, কোনটা? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস।
এই রশ্মিটি আমরা এর আগে কি করেছিলাম, তার আগে আমাদের আগের বিষয়টা জানতাম যে এটা একটা যদি সমতল প্রতিফলক তল হয়, একটা সমতল প্রতিফলক তল হয়, তাহলে সেই সমতল প্রতিফলক তলের উপর যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, তাহলে সেই আলোক রশ্মিটি যেহেতু এটা প্রতিফলক তল অবশ্যই প্রতিফলিত হবে, কিন্তু কোন দিকে হবে, যদি সেই সমতলের উপর একটা কাল্পনিক অবিলম্ব অঙ্কন করি, আমরা কাল্পনিক অবিলম্ব অঙ্কন করি, এ বি সি এন বি একটা কাল্পনিক লম্ব অঙ্কন করি, তাহলে সেই অবিলম্বের সাপেক্ষে যে কোণে আসে সেই কোণেই বেরিয়ে যায়। এটা আমরা জানি, এটা একটা মিরর, এটা একটা মিরর। তাহলে কোনো সমতল প্রতিফলক তলে যদি আলোক রশ্মিগুচ্ছ বা আলোক রশ্মি আপতিত হয় আপতন বিন্দুতে, তাহলে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট দিকে বেরিয়ে যায়, এবং সেই বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রশ্মিটি যে কোণে আপতিত হয় সেই কোণেই বেরিয়ে যায়, যে কোণে আপতিত হয় সেই কোণেই বেরিয়ে যায়। এখানে আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদাই সমান হয়। এটাকে আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র আমরা বলেছিলাম যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স and angle of reflectance should be always equal for the law of the reflection. আলোর প্রতিফলনের ক্ষেত্রে এটা সর্বদাই মেনে চলে, অলওয়েজ ইকুয়াল, সর্বদাই সর্বক্ষেত্রে। এখানে সেটা মেনে চলবে, এখানেও মানে আমি তোমাদের বলেছিলাম যে 100% জন্য আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের বলেছিলাম যে 100% এটা মেনে চলে। এখানে যে প্রতিফলন ঘটনা ঘটছে কোন দিকে যাবে, সেটা তোমাদের এই যে নিয়মটা আছে সেই নিয়মটা আমাদের ফলো করতে হবে। তাহলে এখানে অবিলম্ব কোনটা, এখানে অবিলম্ব কোনটা, তাহলে আমি যদি অবিলম্ব খুঁজে পাই, তাহলে অবিলম্ব যদি খুঁজে পাই, তাহলে অবিলম্ব যদি আমি একবার খুঁজে পাই, তাহলে কি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সেই হিসেবে আমার আপতন কোণ যেভাবে আসবে অবিলম্বের সাপেক্ষে সেই কোণে বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখানকার মেইন বিষয় হচ্ছে এখানকার অবিলম্ব কোণটা, মানে যে রশ্মিটা আসলো এই রশ্মিটা এখানে এই বিন্দুতে অবিলম্ব কোণটা, অবিলম্ব কি এটা নাকি এটা কি অবিলম্ব নাকি এটা অবিলম্ব নাকি এটা অবিলম্ব কোণটা, দেখো প্রথম পয়েন্ট। তাহলে আমরা যদি অবিলম্ব বের করতে পারি তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, ভালো বুঝতে পারবে, অসুবিধা হবে। ক্লাস 10, তোমরা ক্লাস 10-এ বৃত্তের স্পর্শক বলে একটা সম্পাদ্য ছিল, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে বৃত্তের স্পর্শক, দ্য ট্যানজেন্ট অফ সার্কেল, একটা সম্পাদ্য ছিল ক্লাস 10-এ। বৃত্তের স্পর্শক তোমরা কি অঙ্কন করেছিলে, যে যারা তোমাকে যদি প্রশ্নটা বলা হতো একটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। তাহলে তুমি কি করবে, একটা প্রথমত স্কেল দিয়ে একটা 5 সেন্টিমিটার বাহু টেনে নেবে, যেটা 5 সেন্টিমিটার নিয়ম অঙ্কন। তারপর তুমি একটা পয়েন্ট নিবে, কাটা কম্পাস দিয়ে তুমি এটাকে টাচ করে তুমি কি করবে, একটা 5 সেন্টিমিটার একটা বৃত্ত অঙ্কন করবে। এটা তোমার প্রথম বৃত্ত অঙ্কন, কারণ 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বৃত্ত, ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করতে বলছে। এবার কি বলছে, সেই বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুতে স্পর্শ। যদি আমরা এখানে অঙ্কন করি, এখানে অঙ্কন করতে গেলে কি করতে হবে, এই যে কোনো বিন্দুটি নিলাম সেই বিন্দুর সঙ্গে কেন্দ্রকে আমরা যুক্ত করব, যুক্ত করে আমরা যে কোনো ব্যাসার্ধে কাটা কম্পাস নিয়ে একটা টানলাম, 1 2 3 4 5 স্পর্শ টানলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্পর্শ, এখানে স্পর্শ করে যাবে। আমাদের এখানে এই পয়েন্টটা নেই, তাহলে এই পয়েন্টের সঙ্গে যুক্ত করব, এখানে 1 2 3 4 5 এটা নাম স্পর্শ। আমাদের এই রকম পয়েন্টে নেই, তাহলে এটাকে যুক্ত করে এটা একটা টানবো, 1 2 3 4 এটা নাম স্পর্শ। এরকম পয়েন্টে নেই, তো এরকম টানবো, এখানে হচ্ছে কি আসলো, এখানে 1 2 3 4 নাম স্পর্শ। তাহলে কি আসলো, আমরা এখান থেকে বলতে পারি যে কেন্দ্র থেকে ব্যাসার্ধের পরিধিস্থের উপর যে কোনো বিন্দু, এটা যে কোনো বিন্দুতে স্পর্শ অঙ্কন করা যায়। তাহলে স্পর্শটা কি, ব্যাসার্ধের সঙ্গে অবিলম্ব, স্পর্শটা ব্যাসার্ধের সঙ্গে অবিলম্ব, স্পর্শটা ব্যাসার্ধের সঙ্গে অবিলম্ব, স্পর্শটা ব্যাসার্ধের সঙ্গে অবিলম্ব, স্পর্শটা ব্যাসার্ধের সঙ্গে অবিলম্ব। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুতেই অবিলম্ব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখানে কি, বৃত্ত বা গোলক, সেই গোলকের ব্যাসার্ধ কি, ব্যাসার্ধতে অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্র আছে, এখানে অ্যাকচুয়ালি এখানে বক্রতা কেন্দ্র আছে, দ্য সেন্টার অফ কার্ভেচার আছে। তাহলে এটা কি, এটা একটা বক্রতার ব্যাসার্ধ, তাহলে এই পয়েন্টে এটা একটা অবিলম্ব। অথবা আমরা কি বলতে পারি, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে এটা হচ্ছে তোমার অবিলম্ব, সরি এই পয়েন্টের নাম অবিলম্ব, এটার নাম অবিলম্ব। তাহলে এই যে রশ্মিটা আসলো
সেই রশ্মিটি অবিলম্বের সাপেক্ষে কি কোণে আসলো সেটার নাম হচ্ছে তোমার আপতন কোণ। যে কোণে আসবে সেই কোণেই বেরিয়ে যাবে, তাহলে এটার নাম হচ্ছে তোমার প্রতিফলন কোণ। সরি, একটু বেশি হবে, তোমার প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়, এবং সেটা কোথা থেকে করবো, যে কেন্দ্র থেকে পরিনিষ্ঠ যে কোনো বিন্দুতে, সেই যে কোনো বিন্দুই কেন্দ্রগামী ব্যাসার্ধ সেটা একটা অবিলম্ব। যেমন এটা একটা অবিলম্ব, এটা একটা অবিলম্ব, এখানে অবিলম্ব, এখানে একটা অবিলম্ব, তাহলে এটা একটা কি অবিলম্ব। এই পয়েন্টে একটা কাল্পনিক তল কল্পনা করে, কাল্পনিক তলের উপরে অবিলম্ব, সেই তলের উপরে লম্বভাবে আপতিত হয়েছে, অবিলম্বের সাপেক্ষে আইকনে এসেছে, আইকনে বেরিয়ে গেছে। নেক্সট পয়েন্ট, এটা কিন্তু বুঝতে হবে তোমাকে, না বুঝলে হবে না। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কি? বক্রতা ব্যাসার্ধ তোমাদের অবিলম্ব, বক্রতা ব্যাসার্ধ একটা কাল্পনিক অবিলম্ব। তাহলে গোলীয় দর্পণের তলের উপর যে কোনো বিন্দুতে বক্রতাগামী যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা সেই বিন্দুতে অবিলম্ব হিসেবে কাজ করে বা নর্মাল হিসেবে কাজ করে। আমরা যদি এখানে এই পয়েন্টটা না বলে একটু পয়েন্টটাকে চেঞ্জ করি, এটা একটা কনফিগারেশন দেখলাম, সেকেন্ড কনফিগারেশনটা একটু চেঞ্জ করছি, কয়েকটা পয়েন্ট। এই দর্পণটা থাকলো, এটা একটা বিষয় আসলো, হ্যাঁ, প্রধানাক্ষ বক্রতা কেন্দ্র, একটা আলোরশ্মি এইভাবে আসলো, সরি, তাহলে এপি পি বিন্দুতে একটা আলোরশ্মি এসে পড়লো। তাহলে এই রশ্মিটা কোন দিকে যাবে? তোমাদের করতে গেলে কি করতে হবে? তোমাদের জানতে হবে যে অবিলম্বের সাপেক্ষে যে কোণে এসেছে সেই কোণে বেরিয়ে যাবে। তাহলে এখানে অবিলম্ব কি? এখানে তো অবিলম্ব বক্রতা কেন্দ্রগামী যে বক্রতা কেন্দ্র থেকে যে পরিচিত যে বাহু, এটা হচ্ছে অবিলম্ব। তাহলে অবিলম্ব এটা কত কোণে এসেছে? আইকোণে। তাহলে কি কোণে বেরিয়ে যাবে? আইকোণে বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার আরকোণ। তাহলে এই কোণে আসলে এই কোণে বেরিয়ে যাবে। তাহলে এপিবি। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে যদি কোনো একটা আলোক রশ্মি প্রধানাক্ষের সঙ্গে আইকোণ করে মেরুতে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর সেই আলোক রশ্মিটি যে মেরু থেকে আইকোনেই বা আরকোণে প্রতিফলিত হবে, যেখানে আইকোণ এবং আরকোণ সমান প্রতিফলনের নিয়ম অনুসারে। আচ্ছা, এটা যদি উত্তল দর্পণ হতো কোনো অসুবিধা নেই। এটা যদি উত্তল দর্পণ হতো, সাপোজ ধরো তোমার এদিকে ঘষাটা আছে, তোমাদের মনে হয় স্যার সবসময় অবতল করা আছে, উত্তলটা কোনো গল্প নেই, উত্তল হতো। সাপোজ ধরো কোনো একটা রশ্মি এইভাবে আসলো, এইভাবে আসলো, ঠিক আছে, সে আলোক রশ্মি কোন দিকে যাবে? আসলো, এবার কোন দিকে? সে এদিকে ফিরবে নাকি এইদিকে ফিরবে নাকি কোন দিকে ফিরবে? এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। যদি এই আলোক রশ্মিটা এদিকে আসে, তাহলে আমরা প্রথমে কি হচ্ছে, এই পয়েন্টে বক্রতা কেন্দ্র থেকে একটা লাইন টানবো, দেখবো সেই লাইনটাকে বক্রতা কেন্দ্রের সঙ্গে এতটা কোণে আসছে। তাহলে বক্রতা কেন্দ্রের যে লাইনটা আসলে অবিলম্ব, এখানে অবিলম্ব, সেই অবিলম্বের সাপেক্ষে আইকোণে এসছে, তাহলে অবিলম্বের সাপেক্ষে আইকোণে বেরিয়ে যাবে, এরকম এইভাবে আসবে। তো এটাই অবিলম্ব, এই কোণের সঙ্গে এই কোণে বেরিয়ে যাবে। যদি এইভাবে আসে তো এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে আসে তো এইভাবে বেরিয়ে যাবে, যেভাবে আসবে সেভাবে। যদি এইভাবে আসে তো এইভাবে বেরিয়ে যাবে। তাহলে কীভাবে আসবে সেটা এই যে সেই বিন্দুতে আমরা বক্রতা কেন্দ্র থেকে যে ব্যাসার্ধটা টানবো, যে অবিলম্ব টানবো, সেই অবিলম্বের সাপেক্ষে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদাই সমান। এটা শুধুমাত্র সমতল দর্পণের ক্ষেত্রে নয়, গোলীয় দর্পণের প্রত্যেকটা হারেক পয়েন্টে এটা সমানভাবে প্রযোজ্য হবে। সো আমরা এখানে এটা একটা পয়েন্ট দেখলাম। তাহলে প্রথম পয়েন্ট কি দেখুন, যে কোনো জায়গায়। দ্বিতীয় পয়েন্ট পড়ে দেখলাম। তৃতীয় পয়েন্ট আমরা কি দেখবো, সেটা আমরা অবতল উত্তল দুটোর ক্ষেত্রেই বলতে পারি, ঠিক আছে। তোমরা হয়তো ভাবছো যে অবতল নিয়ে করার উত্তর নেই, সেম বিষয়, তোমরা একটু ভাবো, নিজেরা বাকিগুলো বুঝতে পারবে। এখানে না বোঝার মতো কিছু নেই। আমরা প্রথমত ফোকাস বিন্দুটাকে পাওয়ার জন্য আমরা এটাকে বের করছি আর কি। ফোকাস বিন্দু বের করবো, তারপর ফোকাল লেন্থ বের করবো, তারপরে এটসেট্রা। যদি কোনো একটা আলোক রশ্মিকে এইভাবে পাঠানো হয়, বক্রতা কেন্দ্র হচ্ছে এইভাবে পাঠানো হয়, তাহলে সে কোন দিকে আসবে, মানে কোন দিকে যাবে? এটা তোমার এবি একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হয়েছে, তাহলে প্রতিফলনের পর সে আলোক রশ্মিটা কোন দিকে যাবে? আলোক রশ্মিটা অবশ্যই এই দিকেই যাবে। এটাকে বলা লম্ব আপতন। কেন? তার কারণ আমরা জানতাম যে এটা তোমার সমতল দর্পণ, এদিকে আসলে এদিকে বেরিয়ে যায়, এদিকে আসলে এদিকে বেরিয়ে যায়, এদিকে আসলে এদিকে বেরিয়ে যায়, এইদিকে আসলে এদিকে বেরিয়ে যায়। যদি সেটা তোমার বক্রতা ব্যাসার্ধ, এটা কি বক্রতা ব্যাসার্ধ? এখানে যেটা অবিলম্ব, সেটা এখানে বক্রতা ব্যাসার্ধ।
এই যে এটা বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধগামী হয়ে আসে তাহলে সেই দিকে আসবে, তাহলে এটা কি লম্ব আপতন, তাহলে এখানে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। সেটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, সেটা এদিকে আসলে তোমার এদিকেই ফিরবে, এদিকে গেলে এদিকে আসবে, তাহলে বক্রতার কেন্দ্র দিকে যদি আসে তাহলে সেটা কি হবে, ওই দিকেই ফিরবে। বক্রতার কেন্দ্র দিয়ে না আসে, এরকম কোনো একটা অ্যাঙ্গেলে এসে পড়ে, এরকম কোনো একটা অ্যাঙ্গেলে বক্রতার কেন্দ্র বাদ দিয়ে, তাহলে বক্রতার কেন্দ্রের সাপেক্ষে হিসাব করতে হবে। হিসাবটা সর্বদাই অবিলম্বটা বক্রতার কেন্দ্র থেকে স্টার্ট হবে। এবার আমরা ফাইনাল পয়েন্ট যেটা দেখবো সমান্তরাল আলোক রশ্মি। কারণ ফোকাসের সংখ্যা কি ছিল, যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো প্রতিফলক তলে যদি আপতিত হয়, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হবে ফোকাস বিন্দু। তাহলে আমরা সেই বিন্দুকে ফোকাস বিন্দু বলবো। আমি একটু এটাকে খাবার দেই, কারণ অনেকক্ষণ থেকে লিখেই যাচ্ছি, ওর কোনো খাবার নেই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, ফোকাস বিন্দু দেখবো। ফোকাস বিন্দু দেখতে গেলে আমাদের কি করতে হবে, যে এটা একটা আমরা গলীয় দর্পণ নিলাম, অবতল গলীয় দর্পণ নিলাম। সেই অবতল গলীয় দর্পণ, এটা তোমার হচ্ছে কি অবতল নিলে বাইরের দিকে ঘষা অংশ থাকবে, বা উত্তল নিতে পারি, কোনো অসুবিধা নেই। এটা অবতল উত্তলটা ফ্যাক্টর না, নিয়মটা ফ্যাক্টর, ঠিক আছে। এটা তোমাদের প্রধান অক্ষ, দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য পোল, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, দিস ইজ দ্য লিনিয়ার অ্যাপারচার অর মিরর নেম। তাহলে যদি আলোক রশ্মিটা এবার ওইরকম করে না আসে, এটা দিস ইজ দ্য সেন্টার অফ কার্ভেচার, আলোক রশ্মি এবার সমান্তরালে আসে। সমান্তরালে আসলে একটা ফোকাস বিন্দুর উপর নির্দিষ্ট বিন্দুতে যায়, নির্দিষ্ট বিন্দু দিয়ে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দু কি করে জানবো, আমরা সেটাতেও আমরা একটা কি করবো, যে এখান থেকে একটা বক্রতা কেন্দ্র থেকে লাইন টানবো, সেই যে কোণে আসবে সেই কোণেই বেরিয়ে যাবে, এবং যাওয়ার পরে যে কোণে আসবে সেই কোণেই বেরিয়ে যাবে, যাওয়ার পরে ফোকাস মানে বক্রতা কেন্দ্রের উপর, প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে সেটার নাম ফোকাস বিন্দু। কিন্তু আমরা দেখি যে সমান্তরাল আলোক রশ্মিতে সর্বদাই ফোকাস দিয়ে যায়। সেই ফোকাসটা কি, সেই ফোকাসটাও কিন্তু তোমাকে এই নিয়মে করতে হবে, যে কেন এটা কি কোনো নির্দিষ্ট বিন্দু, সেটা কিভাবে আসে, সেটা তার নিয়মটা কি, সেখানে আপতন প্রতিফলন কোণের মান সর্বদাই সমান। এখানে কিন্তু তোমাদের এই নিয়মটা মানে মেনে চলে। আচ্ছা, এই ফোকাস পয়েন্টটা গেল। পয়েন্ট নাম্বার 16, পয়েন্ট নাম্বার 16, ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ বা ফোকাস লেন্থ, ফোকাস লেন্থ, লেন্থ বা ফোকাস দূরত্ব। ফোকাল লেন্থ বা ফোকাস লেন্থ বা ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। আচ্ছা, ফোকাল লেন্থ বা ফোকাস লেন্থ বা ফোকাস দূরত্ব কোনটা বলা হবে, যে কোনো গলীয় দর্পণের যে মেরু এবং ফোকাল পয়েন্ট এর মধ্যবর্তী দূরত্বকে বলা হবে ফোকাস দূরত্ব। এটাকে কি বলা হয়, দ্য ডিস্টেন্স বিটুইন পোল অ্যান্ড ফোকাস পয়েন্ট ইজ নোন অ্যাজ ফোকাল লেন্থ, ইজ ডিফাইন্ড বাই স্মল এফ। ফোকাস দূরত্বকে আমরা কি বলবো, ফোকাল লেন্থকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, ফোকাল লেন্থকে আমরা এফ বা পিএফ, এটাকে বলো পিএফ, পিএফ মেরু এবং ফোকাল পয়েন্টকে যে দূরত্ব সেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করবো, এটা ফোকাল লেন্থ বা ফোকাস পয়েন্ট। যেমন বক্রতা কেন্দ্র কোথায় ছিল, বক্রতা কেন্দ্র যে তোমার বক্রতা কেন্দ্র এটা, বক্রতা ব্যাসার্ধ কি ছিল, বক্রতা ব্যাসার্ধ আর সমান সমান অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর না, এটা স্মল। আমরা কি বলছিলাম, সিপি সমান সমান স্মল আর, সিপি সমান সমান স্মল আর, এটা কি স্মল আর। এরপরে আমাদের একটা প্রমাণ থাকবে, দেখবে আমরা দেখবো যে এফ ইজ ইকুয়ালস টু r/2, ক্লাস 10এও ছিল, যে প্রমাণ করো যে কোনো একটি অবতল বা উত্তল গলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের অর্ধেক। সেটা আমরা আগামী দিনে আসবো, অসুবিধা নেই। তার আগে এখন অনেক পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এটা ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। আচ্ছা, এটা যেমন ফোকাল পয়েন্ট বা ফোকাস, এটা যেমন ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু বা ফোকি বলা হয়, এটা ফোকাস লেন্থ বা ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব বলা হয়। আচ্ছা, আরেকটা বিষয় ফোকাল প্লেন বলা হয়, ফোকাল প্লেন। পয়েন্ট নাম্বার 17, পয়েন্ট নাম্বার 17, ফোকাল প্লেন। ফোকাল প্লেন বা ফোকাস তল বা ফোকাস প্লেন।
ফোকাস প্লেন বা ফোকাস তল, এটাকে বলে ফোকাস তল। ফোকাস তল। আচ্ছা, ফোকাস তল কাকে বলা হচ্ছে সে তোমাকে জানতে হবে। আমাদের পয়েন্ট লিখতে লিখতে জায়গা শেষ হচ্ছে, কিন্তু জায়গার পয়েন্টে শেষ হচ্ছে না। পয়েন্ট লিখতে লিখতে আমরা জায়গা শেষ করছি, কিন্তু পয়েন্ট শেষ হচ্ছে না। এখন অনেক প্রচুর পয়েন্ট রয়েছে, তোমরা এখন বুঝতে পারছো না যে আমরা কোন মানে কেন আমরা এই ইনফরমেশনগুলো লিখছি। কারণ ইনফরমেশন না জানলে আমাদের এগুলো মানে দর্পণে নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমরা পরে এগুলো দেখবো, আলোচনা পরে। আগে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে জানবে, তবেই আমরা নেক্সট টপিকে আমরা আসবো। নাহলে নেক্সট টপিক এসে লাভ নেই। কারণ এটা লাইট, এটা মাথায় রাখবে, এটা লাইট, এটা আলোর চ্যাপ্টার। হ্যাঁ, তো আলোর যে কোনো চ্যাপ্টারে তোমাকে সঠিকভাবে বিশেষ বিশেষ ইনফরমেশনগুলো ভালো করে জানতে হবে। তার ফোকাস প্লেন বা ফোকাল প্লেন কাকে বলা হবে? ফোকাস প্লেন বা ফোকাল প্লেন বলা হবে, এটা একটা গোলীয় তল। এটা একটা গোলীয় তল, মেরু। এখানে ফোকাস পয়েন্ট, বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষ। তাহলে এটা একটা গোলীয় তল, অবতল গোলীয় তল। অবতল গোলীয় তলের এটা প্রধান অক্ষ, এখানে একটা ফোকাস বিন্দু আছে। তাহলে ফোকাস বিন্দুর উপরে যদি একটা তল কল্পনা করা হয়, সেই তলটার হচ্ছে ফোকাল প্লেন বা ফোকাস তল। যেমন তোমাকে যদি বলা হয় এখানে একটা তল কল্পনা করা হয়, যদি ইমাজিনারি প্লেন, ইফ উই রিয়ালাইজ a imaginary plane in the focus point, this plane is known as focal plane. তার মানে এই যে ফোকাস তল আছে, মানে ফোকাস বিন্দু আছে, ফোকাস বিন্দুর উপর একটা তল কল্পনা, মানে প্রধান অক্ষের উপর এই যে গলীয় তলের প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ফোকাস আছে সেই বিন্দুকে কেন্দ্র করে যে লম্ব যে তল কল্পনা করছে সেই তলটা হচ্ছে ফোকাল প্লেন বা ফোকাস তল। তাহলে এটা হচ্ছে ফোকাস তল। ফোকাস তল কাকে বলা হয়? কোনো গলীয় দর্পণের সেটা উত্তল হোক বা অবতল হোক, কোনো গলীয় দর্পণের ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর অবিলম্বভাবে যে কাল্পনিক তল অঙ্কন করা হয় বা যে কাল্পনিক তল লক্ষ্য করা যায়, যে কাল্পনিক তল থাকে, সেটাকে বলা হয় ফোকাস তল বা ফোকাল প্লেন বা ফোকাস প্লেন বা ফোকাস তল। আচ্ছা, এরপর আমরা এই যে বিষয়গুলো দেখলাম এই পর্যন্ত, এখানে কোশ্চেন নাম্বার পয়েন্ট নাম্বার 15, 16, 17 এই নামগুলোর সামনে আমরা আপনাকে লিখবো যে প্রিন্সিপাল বা মুখ্য বা প্রাইমারি লিখবো। হ্যাঁ, এটাকে লিখবো, এগুলো সবগুলো পয়েন্ট কি? প্রাইমারি বা মুখ্য ফোকাস পয়েন্ট, মুখ্য ফোকাস তল বা মুখ্য ফোকাস লেন্থ, মুখ্য ফোকাস তল। এই যে পয়েন্টটা আসলো, তার মানে কি? তার মানে মুখ্য ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস দূরত্ব বা মুখ্য ফোকাস তল কাকে বলা হয়? যদি কোনো আলোকরশ্মি ফোকাস প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে পড়ে, যদি কোনো আলোকরশ্মি মানে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে পড়ে, তাহলে প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত তার নাম ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস বিন্দু। সেই বিন্দুটি থেকে পোলের যে দূরত্ব থাকে মানে ফোকাস দূরত্ব বা মুখ্য ফোকাস দূরত্ব। এটা মুখ্য ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্ব সেম পয়েন্ট। যদি তোমাকে ফোকাস দূরত্ব চাওয়া হয় তাহলে মুখ্য ফোকাস আলাদা করে বলার দরকার নেই, মুখ্য ফোকাস বলে ফোকাসকে নির্দেশ করে। আর এখানে যে তল কল্পনা করা হবে সেটা প্রাইমারি ফোকাল প্লেন বা ফোকাল প্লেন। একটা বিষয়, ফোকাল প্লেন কখনো প্রাইমারি বা সেকেন্ডারি হয় না। ফোকাল প্লেন মানে ফোকাস তলের ফোকাস বিন্দুগামী যে অবিলম্ব তল সেটাকে বলা হয় ফোকাস তল। এটা কখনো প্রাইমারি সেকেন্ডারি হয় না। ফোকাস দূরত্ব ফোকাস বিন্দু হয়, দূরত্বটাও হয় না, ফোকাস বিন্দুটা হয়। আমরা দূরত্ব পরে বলছি কেন হয় না। এবার এই ঘটনাটা এটা কখন সম্ভব? একটাই কন্ডিশন, যখন আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসবে। এই যে রশ্মিগুলো অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে আসবে, তখন এদের নাম প্রাইমারি। সমান্তরালে আসবে কিন্তু কার সঙ্গে? প্রধান অক্ষের সঙ্গে। এই ঘটনাটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এদের প্রাইমারি বলা হবে না, অন্য কিছু নাম হবে। আলাদা হলে তো আলাদা হবে, আমরা হবেই না। সমান্তরালে কিন্তু যদি প্রধান অক্ষের সঙ্গে আসে তখন প্রাইমারি। সমান্তরালে যদি প্রধান অক্ষের সঙ্গে না হয় অন্য কোনোভাবে আসে, সমান্তরাল আলোক রশ্মি আসবে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে না। এইরকম করে আসলো, একটা রশ্মি আসলো, এটা একটা রশ্মি আসলো, এটা একটা রশ্মি আসলো, বা এইরকম একটা রশ্মি আসলো সমান্তরাল।
ঠিক আছে, এই যে রশ্মিগুলো আসলো সমান্তরাল রশ্মি, দুটো দাগে দেখি তারপর দেখো। সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে নয়, প্রধান অক্ষের সঙ্গে কোনো একটা কোণে কিন্তু তারা সমান্তরালে অনেকগুলো আলোক রশ্মি আসলো, তারা কোথায় মিলিত হবে? তারাও ফোকাস বিন্দু মানে যে ফোকাস বিন্দু, তাদের যে ফোকাস বিন্দুটা পাবো তাদের সেই বিন্দুকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু বা সেকেন্ডারি ফোকাল পয়েন্ট। আর যে তাদের সেই গৌণ ফোকাস বিন্দু থেকে যে পোলের দূরত্ব সেটাকে বলা হয় গৌণ ফোকাস দূরত্ব বা সেকেন্ডারি ফোকাল লেন্থ। আচ্ছা, এবার একটা বিষয় বোঝার চেষ্টা করো, এটার নাম বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র থেকে আমরা যদি অঙ্কন করি, এটা হচ্ছে তোমার কি আসলো, এখানে একটা লেন্থ, এটা একটা তোমার আপতন কোণ, এখানে একটা যদি অঙ্কন করো তাহলে এখানে একটা আপতন কোণ, তাহলে এটা হচ্ছে তোমার আই, এটা তোমার হচ্ছে আই প্রাইম। এখান থেকে একটা নির্দিষ্ট কোণে বেরোবে, এখান থেকে একটা নির্দিষ্ট কোণে বেরোবে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখান থেকে একটা নির্দিষ্ট কোণে বেরোবে, এখান থেকে একটা নির্দিষ্ট কোণে বেরোবে, ঠিক আছে? এখান থেকে বেরোবে, মানে এটা এরকম করে আসলো, এরকম করে বেরিয়ে গেল, এটা এরকম করে আসলো, এরকম করে আসলো, এরকম করে বেরিয়ে গেল। তাহলে দেখবে একটা বিন্দুতে মিলিত হবে। সমান্তরাল হলে একটা বিন্দুতে অবশ্যই মিলিত হবে, সমান্তরাল আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটা কি হবে? সেই বিন্দুতে যে বিন্দু পাবো সেই বিন্দুকে বলা হবে সেকেন্ডারি ফোকাল পয়েন্ট বা গৌণ ফোকাস বিন্দু। তাহলে এই যে পয়েন্টটা পাবো সেটাকে ফোকাস বিন্দুতে মানে ফোকাস প্রধান অক্ষের সঙ্গে অবিলম্বে হবে এই যে ফোকাল পয়েন্টটা, এটা হচ্ছে F2 বা এই পয়েন্টটা আছে কোথায় থাকবে? এই পয়েন্টটা তোমার হচ্ছে ফোকাস তলেই থাকবে। এটা কিন্তু মাথায় রাখবে যে এই ফোকাস তলটা এখানে ক্ষেত্রে যা হবে এখানে ক্ষেত্রে যাবে, অর্থাৎ এই যে বিন্দুটাকে সেকেন্ডারি ফোকাল পয়েন্ট, এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হয় সেকেন্ডারি ফোকাল লেন্থ। এই লেন্থটা এবং এই লেন্থটা সমান, এই জন্য সেকেন্ডারি ফোকাল লেন্থ প্রাইমারি ফোকাল লেন্থ সেম, সেকেন্ডারি ফোকাল প্লেন প্রাইমারি ফোকাল পয়েন্ট সেম, বাট সেকেন্ডারি ফোকাল পয়েন্ট এবং প্রাইমারি ফোকাল পয়েন্ট এবং সেকেন্ডারি ফোকাল পয়েন্ট আলাদা। তাহলে শুধুমাত্র সেকেন্ডারি আর প্রাইমারি কিসের ভিত্তিতে করা হয়? বিন্দুর উপর ভিত্তি করে। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে আপতিত হলে প্রতিফলনের পর বা প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই বিন্দুটি কোথায় থাকবে? অবশ্যই মানে ফোকাস তলে থাকবে, ওই দর্পণের ফোকাস তলে থাকবে। সেটা সেই ফোকাস যে বিন্দু থাকবে সেটাকে বলা হয় মানে গৌণ ফোকাস বিন্দু বা গৌণ ফোকাস তল বলো বা গৌণ ফোকাস বিন্দু। তখন যা যা ঘটনা ঘটছে তাদের নাম গৌণ, আর যারা এর আগে সমান্তরালে এসে পড়ে প্রধান অক্ষের সঙ্গে সেগুলোকে বলা হয় মুখ্য। তো সেকেন্ডারিগুলো আমি আর বললাম না। তো এগুলো হচ্ছে তোমাদের মানে প্রাইমারি সেকেন্ডারি বিষয়, এগুলো অবশ্যই তোমরা একটু ভালো করে জানো। আমরা আগামী দিন বা নেক্সট ডেতে আমরা এই দর্পণের F=R/2 আরও কতগুলো সাইন কনভেনশন রয়েছে, তারপরে একটা প্রমাণ বিশেষ করে 1/v + 1/u = 1/f, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট প্রমাণ, যেটাকে আমরা বলবো দর্পণের সমীকরণ, সেটা শিখবো। এবং এখান থেকে কতগুলো ম্যাগনিফিকেশনের ব্যাপার আছে সেগুলো আমরা মোটামুটি আরও কয়েকটা ক্লাস লাগবে। তো এই ক্লাসটা বিশেষ করে আজকের এই ক্লাসটা খুব ভালো করে অবশ্যই মন দিয়ে বোঝার চেষ্টা করবে। সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।